সিরিয়া থেকে এখনও অনেক কিছু নেবার বাকি ইসরায়েলের। মুহুর্মুহু গর্জে উঠছে গোলার আওয়াজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। বাশার আল আসাদকে সরাতে তখনও ইসরায়েলের হামলা অব্যাহত ছিল সিরিয়াতে। এখন আসাদ পালিয়ে যাবার পরও তাদের পছন্দের শাসক সারার ক্ষমতায় থাকার সময়ও সিরিয়াতে হামলা অব্যাহতই রেখেছে ইসরায়েল। এতে কি বোঝা যায়? ইসরায়েলের চাওয়া পাওয়ার এখনও বাকি আছে। কিন্তু কেন? সারা ও তার সরকার যা দিয়েছে তাতে পেট ভরছে না নেতানিয়াহুর। এখনও মুহুর্মুহু গোলার আওয়াজে চমকে উঠছে সিরিয়ার মানুষ। গেল মঙ্গলবার সিরিয়ার কুনেইত্রা শহরের কাছে সংঘটিত এক ঘটনার পর এক ইসরায়েলি মন্ত্রী বলেছেন, সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিরা কুনেইত্রার কাছে ইসরায়েলি সেনাদের অবস্থানের কাছাকাছি সরে আসছেন। এমন এক ভিডিও মঙ্গলবার প্রচারিত হওয়ার পর প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি এই মন্তব্য করেছেন। তেল আবিব এই কার্যকলাপকে নিরাপত্তা হুমকি হিসেবে বর্ণনা করেছে, যদিও এই অঞ্চলটি বছরের পর বছর ধরে বারবার ইসরায়েলি আক্রমণ, অনুপ্রবেশ এবং সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘনের সাক্ষী। হিব্রু সংবাদপত্র ইয়েদিওথ আহরনোথ জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিট ও সিরিয়ার সাধারণ নাগরিকদের মধ্যে কুনেইত্রার মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ওই সময় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টেজ ও ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মাঠ পর্যায়ের এক সফরে ছিলেন। সংবাদপত্রের মতে, ওয়াল্টেজ এবং ড্যানন প্রতিরক্ষামূলক পোশাক পরে ওল্ড কুনেইত্রায় প্রবেশ করেছিলেন এবং পরিস্থিতির একটি স্থান মূল্যায়ন করেছিলেন। যখন তারা তাদের গাড়িতে ফিরে আসছিল, তখন একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। একটি সশস্ত্র বহর পেরোনোর পর গোলাগুলি হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে ইসলামিক জিহাদের এক সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল। সংবাদপত্রটি জানিয়েছে, দুই রাষ্ট্রদূত ঘটনাটি সরাসরি প্রত্যক্ষ করেননি, তবে ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ছিলেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা অভিযোগ করেছেন, ইসরায়েল অন্য দেশে সংকট ছড়িয়ে দিচ্ছে এবং কল্পিত শত্রুর বিরুদ্ধে লড়ছে। দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর ক্রমাগত অনুপ্রবেশ ও বিমান হামলার মধ্যে তিনি এমন অভিযোগ করলেন। শনিবার কাতারে অনুষ্ঠিত দোহা ফোরামের ফাঁকে সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেয়া সাক্ষাৎকারে সারা এ কথা বলেন। সিরিয়ার প্রেসিডেন্ট আবারও দাবি করেন, ইসরায়েল যেন 1974 সালের সংঘাত নিরসন চুক্তি মেনে চলতে রাজি হয়। ওই চুক্তি অনুযায়ী সিরিয়া ও ইসরায়েলের সেনাদের মুখোমুখি না হওয়ার কথা রয়েছে। এক বছর আগে বাশার আল আসাদের সরকারের পতনের পর ইসরায়েলি সেনারা দক্ষিণ সিরিয়ায় ঢুকে পড়ে এবং এখনও কৌশলগত গুরুত্বপূর্ণ হেরমন পর্বতচূড়া দখল করে রেখেছে। এই পর্বতচূড়া থেকে ইসরায়েল, লেবানন ও সিরিয়া তিনটি দেশই দেখা যায়। এটি 50 বছর ধরে একটি বাফার জোন ছিল। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, এক বছর আগে দখলে নেয়া জায়গাগুলোতে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, সিরিয়া 1974 সালের চুক্তি মেনে চলার বিষয়ে অনড় এবং কোনো বিকল্প বাফার জোন গ্রহণ করবে না। তিনি বলেন, আমরা দাবি জানাচ্ছি ইসরায়েলকে 8 ডিসেম্বরের অর্থাৎ 2024 সালের 8 ডিসেম্বরের আগের অবস্থানে ফিরে যেতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই আলোচনায় অংশ নিচ্ছে। গত ডিসেম্বরে আল সারার বিদ্রোহী বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়লে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যেতে বাধ্য হন। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, চুক্তিটি সংশোধন করার চেষ্টা করা হলে তা আমাদের একটি গুরুতর এবং বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে। তিনি প্রশ্ন করেন, যদি সিরীয় সেনা বা সিরীয় বাহিনী সেখানে না থাকে, তবে এই বাফার জোন বা অসামরিক অঞ্চলের সুরক্ষা কে দেবে? ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে সারা আরও বলেন, এক বছর আগের বিপ্লবের পর থেকে সিরিয়ার আকাশসীমা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। আমাদের ওপর 1000-এর বেশি বিমান হামলা চালানো হয়েছে। 4 শতাধিক বার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত মাসের শেষের দিকে সিরিয়ায় ইসরায়েলের চালানো সামরিক অভিযানে কমপক্ষে 13 জন নিহত হয়েছেন।
এছাড়া আল সারা চলতি বছরের শুরুতে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে শত শত সংখ্যালঘু আলাউইতদের নিপীড়নের ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ওই ঘটনায় কয়েক আলাউইত নিহত হন। আলাউইতদের বেশিরভাগই আসাদ সরকারকে সমর্থন করত। আজ থেকে 1 বছর আগে মোহাম্মদ মারওয়ান সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত কুখ্যাত সেদুনায়া কারাগার থেকে খালি পায়ে দুর্বল ভঙ্গিতে বের হয়ে আসেন। তৎকালীন স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর মারওয়ানের মতো আরও অনেক সিরীয় নাগরিক দুঃখ, দুর্দশা ও শোষণ থেকে মুক্তি পান। বিদ্রোহী বাহিনীর সদস্যরা রাজধানীর নিয়ন্ত্রণ নেয়ার সময় কারাগার থেকে বন্দীদের মুক্ত করে দেয়। তবে আসাদের পতনের 1 বছর পরও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি সিরিয়া। বাশার আল আসাদের পতনের বর্ষপূর্তিতে এপি, রয়টার্স, আল জাজিরা ও বিবিসি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সিরিয়ার বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়েছে। চলতি বছরের অক্টোবরে সিরিয়ার বর্তমান শাসক আহমেদ আল সারা 8 ডিসেম্বরকে স্বাধীনতা দিবস আখ্যা দেন। এই দিনটি সিরিয়ায় সরকারি ছুটির দিন এবং এই দিনে ছুটি কাটালেও কর্মীরা পূর্ণ বেতন পাবেন। দিবসটিকে বাথপন্থী জাতীয়তাবাদী শাসনের অবসান হিসেবে বর্ণনা করা হয়েছে। দিবসটিকে বাথপন্থী জাতীয়তাবাদী শাসনের অবসান দিবস হিসেবে বর্ণনা করা হয়েছে। এর আগে অনানুষ্ঠানিকভাবে দিনটি উদযাপনের ঘোষণা দিয়েছিল বিদ্রোহী গোষ্ঠীদের জোট। দীর্ঘ 6 বছর বিনা বিচারে আটক থাকার পর 2024 সালের 8 ডিসেম্বর সিরিয়ার দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়ে অন্য আরও অনেকের মতো মারওয়ানও মুক্তি পান। মুক্তির পর হোমস প্রদেশে নিজের গ্রামের বাড়িতে ফিরে আত্মীয় পরিজনের সান্নিধ্যে স্বাধীন দিনগুলো ভালোই কাটাচ্ছিলেন মারওয়ান। কিন্তু অল্পদিনের মধ্যেই রূঢ় বাস্তবতার মুখোমুখি হন তিনি। দীর্ঘ কারাবাসের শারীরিক ও মানসিক ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম খান তিনি। বুকে ব্যথা, নিঃশ্বাসে সমস্যা, উদ্বেগ ও অনিদ্রার মতো ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। সেরে উঠতে পারছেন না কোনোভাবেই। আপাতত যক্ষ্মা রোগের চিকিৎসা নিচ্ছেন মারওয়ান। পাশাপাশি সাবেক কারাবন্দীদের মানসিক সুস্থতা নিশ্চিতে আয়োজিত থেরাপিতেও অংশ নিচ্ছেন তিনি। মারওয়ানের মতো সিরিয়াও দীর্ঘদিনের অপশাসন, শোষণ ও দুর্নীতির গ্রাস থেকে সেরে উঠতে হিমশিম খাচ্ছে। আসাদ পরিবারের 50 বছরের একনায়ক সুলভ শাসন ও সংশ্লিষ্ট 14 বছরের গৃহযুদ্ধ থেকে মুক্তি পাওয়ার পর 1 বছর পেরিয়ে গেলেও দেশের মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। এসব সংঘাতে 5 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। লাখো মানুষ নিজ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আসাদের আকস্মিক পতন অনেকের বিস্ময়ের কারণ। এমনকি বিদ্রোহী বিপ্লবীদের একাংশের কাছেও বিষয়টি অবিশ্বাস্য ছিল। 2024 সালের নভেম্বরে হায়াত তাহরির আল শাম নামের বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে আলেপ্পো শহরে আসাদের বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংঘাত শুরু হয়। অবাক করা বিষয় হলো, তেমন কোনো প্রতিরোধ না গড়েই সিরিয়ার সরকারি বাহিনী পরাস্ত হয়। শুরুতে আলেপ্পো, তারপর গুরুত্বপূর্ণ শহর হামা ও হোমস এর পতন হয় বিদ্রোহী নেতা আহমদ আল সারার নেতৃত্বে। অল্প সময়ের মধ্যে দেশের নিয়ন্ত্রণ নিলেও আহমদ আল সারার সরকার এখনও বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়ছে। অপ্রত্যাশিত বিজয়ের ভারে শাসক গোষ্ঠীও হিমশিম খাচ্ছে বলে অনেক বিশ্লেষক মত দেন। বিদ্রোহীদের নেতা আহমদ আল সারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই পশ্চিমা ও আরব দেশগুলোর সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ক তৈরিতে মনোযোগ দেন আল সারা। বিশেষত যেসব দেশ আসাদকে এক ঘরে করে রেখেছিল এবং আল সারাকে জঙ্গি আখ্যা দিয়েছিল, তাদের সঙ্গে যেচে পড়ে আলোচনা ও কূটনীতিক সম্পর্ক তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। নভেম্বরে বিশেষ সাফল্য অর্জন করেন আল সারা। 1946 সালে স্বাধীনতা অর্জনের পর সিরিয়ার প্রথম শাসক হিসেবে ওয়াশিংটন সফর করেন তিনি। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার রসালো আলাপ পত্রিকার শিরোনাম হয়। আল সারাকে জঙ্গি সদস্যের তালিকা থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। এরপর সিরিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন ট্রাম্প। তবে সাবেক শাসক আসাদ, তার পরিবারের সদস্য ও সমর্থক, আইসিসি সংশ্লিষ্ট ব্যক্তি, ইরানের সহযোগী ও মানবাধিকার লঙ্ঘনকারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত রিয়াদ সম্মেলনে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার সিদ্ধান্ত অনুমোদন পায়। সে সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন আল সারা। সৌদি সরকারের কাছ থেকে পুনর্নির্মাণের জন্য $1 বিলিয়ন অনুদানের প্রতিশ্রুতি আদায় করেন তিনি।
কাতার ও মিশরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালান আল সারা। তিনি সিরিয়াকে স্থিতিশীলতার মডেল হিসেবে তুলে ধরেন। একই মাসে ইরানকে কৌশলগত হুমকি আখ্যা দিয়ে ইরান সমর্থিত আধা সামরিক বাহিনীর সদস্যদের সিরিয়া থেকে বহিষ্কারের ঘোষণা দেন আল সারা। তাদের মধ্যে সিরিয়ার ভূখণ্ডে অবস্থানরত হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যদের গ্রেপ্তার করেন। তবে আল সারার কূটনীতিক সাফল্যকে ছাপিয়ে গেছে দেশের ভেতরের নানা সমস্যা। গত এক বছরে সরকারপন্থী সুন্নি যোদ্ধাদের হাতে দ্রুজ ও আলাবি নৃগোষ্ঠীর হাজারো বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। গোত্রে গোত্রে সংঘাত এখন দেশটির নিত্যদিনের ঘটনা। দক্ষিণের সোয়েইদা প্রদেশের স্থানীয় দ্রুজ গোত্রগুলো এখন তাদের নিজেদের মতো করে স্বতন্ত্র প্রশাসন গড়ে তুলেছে। তারা আল সারার কেন্দ্রীয় শাসন মানতে রাজি নন। আল সারা নিজেও তাদেরকে খুব একটা ঘাটাতে আগ্রহী নন। পাশাপাশি দামেস্কের নতুন সরকার ও দেশটির উত্তর পূর্বাঞ্চলের কুর্দি নিয়ন্ত্রণাধীন বাহিনীর মধ্যে আদর্শগত সংঘাত ও অস্থিরতার ইঙ্গিত পাওয়া গেছে। মার্চে ওই বাহিনীর সদস্যদের মূল সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে চুক্তি হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। দ্রুজদের স্বার্থ রক্ষায় এগিয়ে এসেছে ইসরায়েল। গত এক বছরে জঙ্গি কার্যক্রমে হ্রাস টেনে ধরা ও দ্রুজদের সুরক্ষা দেওয়ার অজুহাতে স্বাধীন সিরিয়ায় একাধিকবার হামলা চালিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনা। সিরিয়ার নতুন শাসকদের ইসলামপন্থী আখ্যা দিয়েছে গাজায় গণহত্যা চালানো দেশ ইসরায়েল। তবে আল সারা বলেছেন তিনি ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাতে যেতে চান না। তা সত্ত্বেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিরিয়ার দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের নিয়ন্ত্রণে থাকা একটি ভূখণ্ড দখল করে নিয়েছে তেল আবিব। পাশাপাশি আসাদের পতনের পর নিয়মিত সিরীয় ভূখণ্ডে অভিযান ও বিমান হামলা অব্যাহত রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনা। দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তি নিয়ে দর কষাকষিও স্থবির হয়ে পড়েছে। ইরান ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নিন্দা করে ইসরায়েলের নীরব সমর্থন জুটিয়েছেন আল সারা। তবে এখনও ইসরায়েলের বন্ধু হতে পারেননি তিনি, যার ফলে মধ্যপ্রাচ্যের ইহুদি অধ্যুষিত ক্ষমতাধর দেশটি নিরন্তর ঝুঁকি হিসেবে সিরীয়দের মাথা ব্যথার কারণ। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।